প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৪৯। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মায়রা কলেজে যাওয়ার জন্য বোরখা পরছিল। ইরফান হঠাৎই কোথা থেকে যেন এসে মায়রার হাত টেনে ধরে। মায়রা ভুরুকুসকে পিছু ফিরে তাকায়। ইরফান মায়রার হাত থেকে বোরকা নিয়ে ছুঁড়ে ফেলে। মায়রা বিস্ময় কণ্ঠে বলে, কি করছেন? আমি কলেজে যাব তো। ইরফান গম্ভীর গলায় বলে, ওই কলেজে আর পড়বে না। মায়রা কি বলবে বুঝে পায় না, অবাক হয়ে বলে, তাহলে কোথায় পড়ব? ইরফান মায়রার মাথার এলোমেলো চুল কানের পিঠে গুজে দেয়। মৃদুস্বরে বলে, নিউ কলেজ। মায়রা বিরক্ত হয়। এই লোকটা একটা অদ্ভুত প্রাণী। সে এই কলেজেই পড়বে। গতকালকে কয়েকজনের সাথে একটু একটু বন্ধুত্ব হয়েছে। আর এই লোকটার বান্ধবীটাও কত ভালো, কলেজটাও খুব ভালো। সব মিলিয়ে মায়রার এই কলেজ ভালো লেগেছে। মায়রা ইরফানের সামনে থেকে সরে গিয়ে মেঝে থেকে বোরখা তুলে নেয়। ইরফান আবারও মায়রার হাত থেকে বোরখা কেড়ে নিয়ে চোখ রাঙিয়ে বলে, স্টুপিড, আমায় রাগিও না। একটু থেমে মায়রার গালে হাত দিয়ে নরম গলায় বলে, ওর চেয়ে ভালো কলেজে তোমায় অ্যাডমিট করিয়ে দেব, ওকে? মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে বলে, কিন্তু এই কলেজে পড়লে কি হবে? এই কলেজের কিছু পার্সন তোমার প্রপার্টির দিকে নজর দেয়। মায়েরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে, অতঃপর বলে, আপনি কি পাগল? আমার তো সম্পদই নেই, কেউ নজর দিবে কিভাবে? কিসের আজগবি কথাবার্তা? ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে তাকায়। মায়রার দুকাত দু হাতে চেপে ধরে রেগে বলে, স্টুপিড, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা মুখ ফোলায়, মাথা নিচু করে বলে, আমি ওই কলেজেই পড়তে চাই, প্লিজ। ইরফান মায়রাকে ছেড়ে গম্ভীর গলায় বলে, নো। মায়রা হঠাৎই ইরফানের দু হাতে ধরে বাচ্চাদের মতো করে আবদার করে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর আমার বাসায় একটা ছোট্ট বিড়াল আছে, বুঝছো? একদম গেদা কাল থেকে এসে আমার এখানে থাকছে। বিড়ালটা এখন একবার আমার গায়ের মধ্যে উঠছে, একবার আঙুলে কামড় দিতে যাচ্ছে, এইবার খাটের মাথার উপরে উঠে আমার মাথার উপরে একটা লাফ মারলো মাত্র। ওর কি করা যায় একটু বলো তো? এত জ্বালাচ্ছে, মাথার উপর লাফ মারছে, পর্দার ধরে একদম পর্দার স্ট্যান্ডের উপরে উঠে যাচ্ছে। কি একটা অবস্থা। আচ্ছা, আবার গল্পে আসি, ঠিক আছে? প্লিজ, আমি ওই কলেজে পড়তে চাই, আপনার সব কথা শুনবো, একদম প্রমিস। ইরফান কেমন অদ্ভুত চোখে তার দুহাতের দিকে চেয়ে আছে, যে দুহাত আপাতত মায়রা তার দুহাতে ধরে আছে। ঠিক ঠিক যেমন বাচ্চারা কারো কাছে তাদের ইচ্ছা পূরণের করতে আবদার করে। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়রার মুখের দিকে তাকায়। মায়রা চাতক পাখির ন্যায় ইরফানের দিকে চেয়ে আছে উত্তরের আশায়। ইরফান মায়রার দিকে একটু চেপে দাঁড়িয়ে বলে, ওকে। মায়রার চোখ দুটো চকচক করে ওঠে, খুশিতে গদগদ হয়ে বলে, সত্যি? ইরফান মায়রার পানে চেয়ে আছে। মায়রা হেসে মাথা নাড়িয়ে বলে, আপনি অনেক ভালো। কথাটা বলে ইরফানের দুহাত ছেড়ে পিছু যেতে নিলে ইরফান বাঁ হাতে মায়রাকে তার সাথে চেপে ধরে। মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার গালে ডান হাতে ডুবিয়ে মৃদুস্বরে বলে, আই নো, তুমি তোমার উইশ অনুযায়ী চলাফেরা করতে চাও, ফ্রিডম চাও, বাট তোমার সব উইশ পূরণ হবে না। লাইক, তোমার সব কাজে ইরফান নেওয়াজি থাকবে, আন্ডারস্ট্যান্ড? মায়েরা বোঝার চেষ্টা করছে, তার কোনো ইচ্ছে পূরণ হবে না। তাকে তো কলেজে পড়তে দিবে বলল, নাকি মত চেঞ্জ করলো? মায়েরা অসহায় মুখ করে বলল, আমি এই কলেজে পড়তে চাই। ইরফান মায়েরাকে ছেড়ে ওয়াশরুমে যেতে যেতে গম্ভীর গলায় বলে, স্টুপিড, বলেছি তো ওকে। মায়েরার মন ভালো হয়, কিন্তু তার কোন ইচ্ছা পূরণ হবে না এটাই মায়েরা বুঝলো না। ভাবনা রেখে সে ঝটপট রেডি হয়ে নিল, নয়তো কলেজে লেট হয়ে যাবে। তার রেডি হওয়া শেষ। এর মধ্যে ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মায়েরা একবার ইরফানের দিকে তাকিয়ে বাইরে বেরোতে নিলে ইরফান গম্ভীর গলায় বলে, বাইরে ওয়েট করবে। মায়েরা প্রশ্নাত্মক চোখে চায় ইরফানের দিকে। ইরফান রেডি হতে ব্যস্ত হলো। মায়েরা ভুরুকুসকে বলে, কেন ওয়েট করব? ইরফান তার গায়ে শার্ট জড়াতে জড়াতে মায়েরার দিকে চেয়ে ছোট করে বলে, কজ তুমি আমার সাথে যাবে। মায়েরা মুখ বাঁকায়। এতদিন তাকে ভুলেছিল, এখন ঢং করছে, লাগবে না। কিছু না বলে বাইরে বেরিয়ে যায়। ইরফান রেডি হয়ে নিচে নামলো। আশেপাশে চোখ বুলিয়ে মায়েরাকে না দেখে ভুরুকুসকে তাকালো। রুমা নওয়াজ ইরফানকে খেতে বসতে বলে। ইরফান তার মায়ের উদ্দেশ্যে বলে, ও কোথায়? রুমা নওয়াজ ছেলের দিকে তাকিয়ে রইল খানিক। ইরফান যে মায়েরার কথা জিজ্ঞেস করছে তিনি বুঝেছেন। অনেকদিন হলো তো মায়েরাকে কলেজে নিয়ে যায় না।
তা নিয়ে তারেক নওয়াজ খুব বিরক্ত ছিল ইরফানের ওপর। আর গতকাল যা ঘটলো, এরপর তারেক নওয়াজ অনেক বেশি রেগে আছে ইরফানের ওপর। ইরফান তার মায়ের দিকে চেয়ে আছে উত্তরের আশায়। রুমা নওয়াজ মৃদু স্বরে বলে, তুমি খেয়ে ভার্সিটি যাও বাবা, মায়েরাকে তোমার বাবা ওর কলেজে রাখতে গিয়েছে। ইরফান কথাটা শুনে অবাক হয়ে গেল। হোয়াট? রুমা নওয়াজ ছেলের ব্যবহারে একটু অবাক হয়। এতদিন তো ইরফান নিজেই মায়রার প্রতি উদাসীন ছিল। ঠিক উদাসীন বলা যায় না, সে নিজে মায়রার কাজগুলো না করে তার বাবাকে দিয়ে করিয়ে নিত। এক্ষেত্রে কখনো অবহেলা করেনি, কিন্তু এখন নিজেই চাইছে, তাই খানিকটা অবাক হলেন। ইরফান সময় নষ্ট না করে বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলে রুমা নওয়াজ পিছু ডাকে, ইরফান খেয়ে নাও। ইরফান ছোট করে বলে, বাইরে খেয়ে নিব আম্মু। ছেলেটার রাগে কপালের রগ ফুলে উঠেছে। সে এই স্টুপিডকে বলেই দিয়েছে যেন ওয়েট করে। পাকনামি করে চলে গিয়েছে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার আমি। মায়েরা কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। তারেক নওয়াজ মাত্রই তাকে নামিয়ে দিয়ে গেছে। মায়েরা এদিক ওদিক তাকায়, তার মাথায় কিছু চলছে। কাঁধের ব্যাগ ডান হাতে রেখে আশেপাশে চোখ বোলায়। একটু দূরে দোকান খোলা পেয়ে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যায়। এরপর দোকানদারকে জিজ্ঞেস করে, আঙ্কেল, সুপার গ্লু আছে? ভদ্রলোক সম্মতি দিলে মায়েরা দোকানওয়ালাকে 4টে সুপার গ্লু দিতে বলে। মায়রার কথা অনুযায়ী ভদ্রলোক 4টা সুপার গ্লু মায়রার দিকে এগিয়ে দেয়। মায়রা কিছু একটা ভেবে মিটিমিটি হাসছে। সুপার গ্লু ব্যাগে রেখে দেয়। এরপর দোকানদারের দিকে 500 টাকার নোট বাড়িয়ে দিলে ভদ্রলোক জানান খুচরা নেই। মায়েরা অসহায় চোখে তাকায়। তারেক নওয়াজ তো তাকে খুচরা টাকা দেয় না, এমন নোট টাকা দেয় মাঝে মাঝেই। এখন কি করবে ভাবনার মাঝেই মায়েরার পাশে কেউ একজন এসে দাঁড়িয়ে দোকানদারের দিকে 100 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলে, সুপারগ্লুর দাম এখান থেকে রাখুন। দোকানদার ছেলেটির থেকে টাকা নেয়। মায়েরা দ্রুত পাশ ফিরে তাকায়। ছেলেটি দোকানদারের দিকে তাকিয়ে আছে। মায়েরা সাইড থেকে দেখলো তার চেনা চেনা লাগে, কিন্তু মনে করতে পারলো না কোথায় দেখেছে। অবাক হয়ে বলে, আপনি আমার টাকা দিচ্ছেন কেন? সাজিদ খুব স্বাভাবিক মুখ অবয়বে তাকায় মায়েরার দিকে। মৃদু হেসে বলে, তোমার কাছে নেই, তাই তোমাকে হেল্প করছি। কথাটা বলে আবারও সামনে তাকাই। মায়েরা কিছু একটা ভেবে বলে, আপনি ফারহা আপুর ফ্রেন্ড না? সাজিদ ছোট করে বলে, হুম। মায়েরা মাথা নাড়িয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া, আমি আপনাকে পরে দিয়ে দিব। সাজিদ দোকানদারের থেকে বাকি টাকা ফেরত নিয়ে পকেটে টাকা রাখতে রাখতে মায়েরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, লাগবে না, তুমি থ্যাংক ইউ দিলে এতেই হয়ে যাবে। কথাটা বলে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে উল্টো ঘুরে ভার্সিটির দিকে চলে যায়। মায়েরা বেশি কিছু ভাবল না। সেও তার কলেজ গেটের ভেতরে চলে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে ধরে। মায়েরা পিছু ফিরে তাকিয়ে ইরফানকে দেখে অবাক হয়ে বলে, আপনি? ইরফান রেগে বলে, স্টুপিড, আমি তোমাকে ওয়েট করতে বলিনি। মায়েরা আমতা আমতা করে বলে, বাবা বলেছে তার সাথে আসতে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, বাইরে কি করছো? মায়েরা কিছু বলার আগে ইরফানের পাশে অন্তরাকে দেখে সালাম দেয় ম্যাম সম্বোধন করে। অন্তরা সালামের উত্তর নেয়। ইরফান অন্তরার দিকে তাকালো না। মায়েরার গালে হাত দিয়ে বলে, ছুটির পর কলেজ থেকে বের হবে না, ভেতরে যাও। মায়েরা একবার অন্তরার দিকে তাকালো। অন্তরা কেমন যেন ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ধমক দেয়, ভেতরে যেতে বলেছি আমি। মায়েরা কেঁপে ওঠে। দ্রুত অন্তরার থেকে চোখ সরিয়ে নিয়ে উল্টো ঘুরে কলেজের দিকে পা বাড়ায়। অন্তরা ঢোক গিলে বলে, ইরফান, আমার সাথে 2 মিনিট কথা বলবে প্লিজ? ইরফান মায়েরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, নো। অন্তরা ইরফানের হাত ধরতে গিয়েও গুটিয়ে নিল। ইরফান ভীষণ রেগে যায় এই কাজ করলে। থাপ্পড় মারতেও একবার ভাববে না। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে মায়েরার পানে চেয়ে রইল। মায়েরা একবার পিছু ফিরে তাকায়, দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। এটা দেখে কেন যেন মায়েরার মুখে একচিলিতে হাসি ফুটে ওঠে। তবে ইরফানের দিকে অন্তরার দৃষ্টি দেখে মায়েরার কেমন যেন লাগে, ভালো লাগে না। বন্ধুর দিকে কেউ এভাবে তাকায়? ভাবনা রেখে সামনে এগোয়। মায়েরাকে যতক্ষণ দেখে ইরফান ততক্ষণ দাঁড়িয়ে রইল। মায়েরা মিলিয়ে গেলে ইরফান তার গাড়ির দিকে এগিয়ে যায়। অন্তরা মৃদু স্বরে বলে, মায়েরাকে কেন ভালোবাসলে ইরফান? ইরফানের পা থেমে যায়, চোয়াল শক্ত হয়ে যায়। উল্টো ঘুরে দাঁতে দাঁত চেপে বলে, সেই কৈফিয়ত আমি তোমাকে দিব? হু আর ইউ? অন্তরা চোখ নামিয়ে নেয়। তার যে গতকাল থেকে কষ্টের পরিমাণ বহুগুণ বেড়ে গিয়েছে। যখন থেকে বুঝেছে ইরফান মায়েরাকে ভালোবাসে, তার নিজেকে পাগল পাগল লাগে। ইরফানের দিকে চেয়ে বলে,
ইরফান আমি। ইরফান অন্তরার কথা শুনলই না, উল্টো ঘুরে গটগটে পায়ে চলে যায়। অন্তরা ছলছল চোখে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এক সময় নিজেকে সামলে নিয়ে কলেজে চলে যায়। মায়রার 2টো ক্লাস শেষ হয়েছে। মায়রার সাথে 3টে মেয়ের পরিচয় হয়েছে গতকাল। আজ তাদের সাথেই বসেছে। একজন বলে ওঠে, মায়রা তুই এনেছিস তো সুপারগ্লু? মায়রা মেয়েটার কথা শুনে ব্যাগ থেকে 4টে সুপারগ্লু বের করে সবাইকে দেখিয়ে হেসে বলে, জীবনেও ভুলবো না। এসব কাজ করতে কেউ ভুলে যায় নাকি? আরেকটি মেয়ে মায়রার পিঠে থাপ্পড় মেরে বলে, তুই কি বুদ্ধিমতী রে মায়রা? মায়রা তার হিজাবের দুপাশ নাড়িয়ে ভাব নিয়ে বলে, দেখতে হবে না মাথাটা কার? মায়রার কথায় সবাই হেসে ফেলল। তাদের কথার মাঝে তাদের 3য় ক্লাস নেওয়ার জন্য অন্তরা রুমে প্রবেশ করে। মায়রা দ্রুত সুপারগ্লুগুলো ব্যাগে ভরে তার পাশের জনকে বলে, জানিস এই ম্যাম অনেক ভালো। মেয়েটি বলে, হ্যাঁ রে হ্যাঁ জানি, এ পর্যন্ত 200 বার বলে ফেলেছিস। মায়রা একটু হাসলো। কিছুক্ষণ পেরোতে অন্তরা মায়রাকে দাঁড় করায়। মায়রা কিছু মনে করলো না, বরং হাসি মুখে দাঁড়ালো। অন্তরার মুখ অবয়ব আজ স্বাভাবিক নয়, বরং শক্ত, যেন মায়রাকে এক্ষুনি খেয়ে ফেললে তার মনের জ্বালা মিটত। অন্তরা মায়রাকে সামনে ডাকলো। মায়রা ভদ্র মেয়ের মতো ম্যামের কথা মেনে অন্তরার সামনে এসে দাঁড়ায়। অন্তরার সামনে উঁচু জায়গাটায় দাঁড়িয়ে আছে। মায়রাকে 2টো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে বলে। মায়রা এবারেও মেনে নিল। অন্তরার মায়রার সামনে দাঁড়িয়ে বইয়ের একদম শেষের অংশ থেকে কোশ্চেন করে। দুঃখের বিষয় মায়রা এটাও পারছে না। পারবে কি করে? সে মাত্র কলেজে উঠল। সর্বোচ্চ প্রথম থেকে 3টে অধ্যায় পড়া হয়েছে তার। সেখানে কোথা থেকে যে প্রশ্ন ধরছে মায়রার সব মাথার উপর দিয়ে যায়। মায়রা মিনমিন করে বলে, ম্যাম এগুলোতে আমাদের পড়ানো। অন্তরা চিল্লিয়ে ধমক দেয়, শাট আপ! মায়রা সহ ক্লাসের সকলেই কেঁপে ওঠে। মায়েরা 2 হাত জমা করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অন্তরা সিঁড়ি বেয়ে নিচে নেমে স্টিলের স্কেল চাই। একজন স্কেল বের করে অন্তরার হাতে দেয়। অন্তরা 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না। গটগটে পায়ে এগিয়ে এসে মায়েরার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে, হাত বাড়াও। মায়েরা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা ভয়ঙ্কর রেগে তাকিয়ে আছে তার দিকে। মায়েরা ঢোক গিলে। তার দোষ কোথায়? সে আসলে বুঝতে পারছে না। মায়েরাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরা নিজেই মায়েরার হাত টেনে মেলে ধরে। এরপর গায়ের সর্বশক্তি দিয়ে মায়েরার হাতে বাড়ি দেয়। মায়েরা চোখ বুজে নিল। মনে হলো তার জান বের হয়ে গেল। অন্তরা থামলো না। পরপর আরো 2টো স্কেলের বাড়ি দেয় মায়েরার হাতে। মায়েরার মনে হলো তার হাত অবশ হয়ে আছে। মেয়েটা সহ্য করতে না পেরে হাত সরিয়ে নেয়। ব্যথায় তার চোখে পানির কণা জমলো। অন্তরার বোধহয় পছন্দ হলো না মায়েরার হাত সরিয়ে নেওয়ার ব্যাপারটা। আবারও মায়েরার হাত জোর করে টেনে এনে হাতে আরো 2টো বাড়ি দেয়। মায়েরার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করলো। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। অন্তরা হাতের স্কেল ছুঁড়ে ফেলে শক্ত গলায় বলে, এরপর থেকে আমার পড়া না করে ক্লাসে আসলে এর চেয়েও ভয়ঙ্কর পরিণতি হবে। ক্লাসের সবাই থমথমে মুখে চেয়ে আছে। পুরো ক্লাস নিস্তব্ধ। মায়েরা তার হাতের দিকে তাকালো। জায়গায় জায়গায় কেটে রক্ত বেরিয়েছে। অন্তরা মায়েরার উদ্দেশ্যে বলে, এই মেয়ে, বেঞ্চের ওপর উঠে কান ধরে দাঁড়াও, যাও। মায়েরা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা ধমক দিলে মায়েরাকে সত্যি সত্যি তার জায়গায় গিয়ে বেঞ্চের ওপরে উঠে কান ধরে দাঁড়াতে হয়। অনেকে লুকিয়ে লুকিয়ে হাসছে। মায়েরা এ জীবনে এত অপমানিত হয়নি। স্কুল লাইফ পার করে এসেছে, কিন্তু এমন পরিস্থিতিতে সে কখনো পড়েনি। সে একটু দুষ্টুমি করত, কিন্তু ভালো ছাত্রী হওয়ায় আর বেয়াদবি না করায়, আবার সবার সাথে মিশুক হওয়ায় মায়েরা সবসময় সব স্যার ম্যাডামের প্রিয় তালিকায় থেকেছে। ফলস্বরূপ এর ধারের কাছেও শাস্তির তার অভিজ্ঞতা নেই মেয়েটার। সেখানে আজ এত মার সাথে অপমান। মায়েরা তার বুকের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মার খেয়ে যতটুকু না লেগেছে, তার চেয়েও অপমানে বেশি লেগেছে। মায়েরার বান্ধবীরা অসহায় চোখে শুধু চেয়ে রইল। ক্লাসের বেল বাজলে মায়েরা 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে কমন রুমের দিকে যায়। পিছু পিছু মায়েরার বান্ধবীরা যায়। মায়েরাকে ডাকে, মাথায় হাত বুলায়। মায়েরা কারোর সাথে একটা কথাও বলল না। সেসব মেনে নিতে পারে, কিন্তু অপমান মানতে পারে না। তাকে তো অপমান করা হয়েছে। সবসময় হাসতে পারলেও এখন কেন যেন শুধু কান্নাই পাচ্ছে মেয়েটার। মাথা নিচু করে নীরবে কাঁদে। ইরফানের কথা মনে পড়ল ভীষণ। যাওয়ার আগে তার গালে হাত রেখে বলেছিল,
ছুটির শেষে বের হবে না। মায়েরা বুঝেছে ইরফান তাকে নিতে আসবে। তার ইচ্ছা করলো ইরফান এক্ষুনি এসে তাকে নিয়ে যাক এখান থেকে। তার বান্ধবী একটুও ভালো নয়। প্রায় ঘন্টাখানেক মায়েরা মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দেয়। এরপর মায়েরা নিজেকে সামলে ওয়াশরুম থেকে মুখে পানি দেয়। ডান হাতটা ট্যাপের নিচে ধরে রাখে কয়েক মিনিট। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তার 3টে নতুন ফ্রেন্ড অসহায় মুখ করে গোল হয়ে বসে আছে। মায়েরার খারাপ লাগলো তার জন্য এরা সবাই মন খারাপ করে বসে আছে। মায়েরা তাদের পাশে এসে হেসে বলে, এই তোরা এমন কেন? অন্য কেউ মন খারাপ করে থাকলে তোদের উচিত তাকে জোকস বলিয়ে মন ভালো করে দেওয়া। তা না করে তোরাও শোক পালন করছিস। দেখ, সবাই অবাক হয়ে তাকায় মায়েরার পানে। মেয়েটা সত্যিই হাসছে, যেন দুঃখের ছিটে ফোঁটা তার মাঝে নেই। মায়েরা হেসে কানে কানে ফিসফিসিয়ে কিছু একটা বলে শব্দ করে হাসে। মায়েরার কথা শুনে ওরাও না হেসে পারল না। 4 বান্ধবী হাসতে হাসতে একজন আরেকজনের ওপর হাসতে হাসতে হেলে পড়ছে। একটু আগে যেখানে মায়েরা কেঁদে ভাসালো, সেই মেয়ে সবাইকে প্রাণ খোলা হাসি উপহার দিচ্ছে। আচ্ছা, এইবার দৃশ্যপট গেল ইরফানের কাছে। ইরফান ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। শুদ্ধ কিছুটা দূরে একটা রুম থেকে ক্লাস নিয়ে বেরিয়ে ইরফানকে দেখে এগিয়ে আসে ইরফানের দিকে। ইরফানের দৃষ্টি অনুসরণ করে আফসোসের সুরে বলে, আজ মায়েরা ছোট বলে, একটু বড় হলে কি সুন্দর তোর সাথে ভার্সিটিতে এসে তোর কোলে বসে পড়তো। আমার কি যে কষ্ট হয়। লাস্ট কথাটা চরম দুঃখ দুঃখ মুখ করে বলে। ইরফান বিরক্তকর চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, আরে সত্যি বলছি, আমার মারাত্মক কষ্ট হয়। এখন মায়েরাটা এখানে থাকলে তুই কি সুন্দর তোর অফিস রুমে গিয়ে ওকে কোলে নিয়ে বসে থাকতে পারতি। ইরফান রেগে বলে, শাট আপ। শুদ্ধ না বোঝার ভান করে বলে, কি টাপ? ইরফান বিরক্তি ভরা চাহনি শুদ্ধর থেকে সরিয়ে নিয়ে মাঠের দিকে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক ফারহার সাথে ছেলেটাকে পারফেক্ট লাগছে। কথাটা বলে গম্ভীর মুখ অবয়বে তার অফিস রুমের দিকে চলে যায়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ব্যাপারটা হলো, তার ফারহার পাশে শাহেদকে দেখে মেজাজটা বিগড়ে তো গেলই, সাথে অবাক হলো ইরফানের কথা শুনে। এতদিন সে সবাইকে জ্বালিয়েছে, অন্যরা সুযোগ পেলে জ্বালিয়েছে, এসব নর্মাল। কিন্তু ইরফান তাকে জ্বালাতে চাইছে? ইম্পসিবল। এটা আদৌ ইরফান তো? হাউ পসিবল? এসবের রহস্য পরে উদ্ঘাটন করা যাবে। আগে এ জ্বালনি ফারহার অবস্থা ঠিক করতে হবে। সে কি সুন্দর ঠান্ডা মাথার মানুষ। এই একটা মেয়ে শুধু তার ঠান্ডা মেজাজ গরম করে দেয়। শুদ্ধ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে। যেখানে ফারহা সহ তার ফ্রেন্ডরা বসে আছে, শুদ্ধ গভীর গলায় ডাকে, ফারহা। সবাই শুদ্ধর দিকে তাকিয়ে শুদ্ধকে সালাম দেয়। শুদ্ধ সালামের উত্তর দেয়। শাহেদের দিকে একবার তাকালো। একাই তো ফারহা সুন্দর বলেছিল, আবার এর পাশে বসে আছে। কি অবস্থা! সে মানবে কি করে এসব? রেগে তাকায় ফারহার দিকে। ফারহা সবার মাঝ থেকে উঠে এসে শুদ্ধর সামনে দাঁড়ায়। ফারহার ফ্রেন্ডরা শুদ্ধ আর ফারহার ব্যাপারে জানে, এজন্য কিছু বলল না। শুদ্ধ না থাকলে অবশ্য মজা নিত। ফারহা শুদ্ধর সামনে এসে দাঁড়ালে শুদ্ধ কোনো কথা না বলে ফারহার হাত ধরে হাঁটতে থাকে। ফারহা অবাক হয়ে বলে, আরে কোথায় নিয়ে যাচ্ছ আমায়? শুদ্ধ কিছুই বলল না। ফারহার হাত ধরে হাঁটতে হাঁটতে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এরপর রেগে বলে, এই মেয়ে, এই ছেলেদের পাশে বসার স্বভাব কোথায় পেয়েছো? ফারহা ভুরু কুঁচকে বলে, ওরা আমার ফ্রেন্ড। শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলে, এত ফ্রেন্ড লাগবে না, ওরা ভালো না। তোমার পাশে বসার সুতো খুঁজে ওরা। মোটেও না, ওরা সবাই আমাকে বোন ভাবে। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, এত ভাবাভাবি বাদ। তোমাকে আমি কয়েকটা সুন্দর ফ্রেন্ড। একটু থেমে বলে, তবা তবা, এটা বিশ্রী হবে। তোমাকে আমি কয়েকটা বিশ্রীর ফ্রেন্ড খুঁজে দিব। ওরা নিজেদের বামুন ভেবে তোমার থেকে এমনি দূরে থাকবে। আর তুমিও ওদের দেখে ক্রাশ ফ্রাশ খাবা না। শেষ। এত জ্বালাও। গরম লেগে গেল, উফ। ফারহা শুদ্ধর অবস্থা দেখে মুখ লুকিয়ে একটু হাসলো। শুদ্ধ খেয়াল করতে হঠাৎই কেমন যেন ভীষণ রাগান্বিত স্বরে ডেকে ওঠে, ফারহা। ফারহা কেঁপে ওঠে। শুদ্ধর দিকে তাকালে দেখলে শুদ্ধ শক্ত চোখে তার দিকে চেয়ে আসে। শুদ্ধ নিরেট কণ্ঠে বলে, সব ব্যাপারে তেরামি মাথা পেতে মেনে নিব ফারহা, বাট এই ব্যাপারে ফান করে যে তেরামিটা করবে, বিলিভ মি, তোমার অস্তিত্ব খুঁজে পাবে না তুমি। কথাটা বলে চোখ বুজে শ্বাস নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, আর ক্লাস আছে? ফারহা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। শুদ্ধ গাড়ির দরজা খুলে দেয়। ফারহা একবার শুদ্ধর দিকে তাকালো।
ফারহার অবাক লাগে শুদ্ধর হঠাৎ এমন রূপ দেখে। শুদ্ধ আশেপাশে একবার তাকালো, এরপর সুযোগ বুঝে হঠাৎই ফারহার গালে টুপ করে একটা চুমু খেয়ে নেয়। ফারহা থতমত খেয়ে যায়। শুদ্ধ মিটমিট করে হেসে বলে, এভাবে তাকালে কন্ট্রোল থাকে না ফারহা পাখি, আপাতত চোখ নামিয়ে রাখো। ফারহা দ্রুত উঠে বসে। শুদ্ধ গাড়ির ডোর লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। আচ্ছা, এইবার দৃশ্যপট যাচ্ছে মায়েরার কাছে, বুঝছো? মায়েরা প্রথম 3টে ক্লাস করে আর ক্লাসে যায়নি, কমন রুমে বসে আছে। তার ফ্রেন্ডদের যেতে বলেছিল, তারা মায়েরাকে রেখে যায়নি। ছুটির ঘন্টা কানে আসলে 4 বান্ধবী কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। বাইরে পা রাখতে মায়েরার মনটা বিষণ্ণতায় ঘিরে ধরে। সে তো অন্তরাকে কত ভালো বলেছিল, তবে তার সাথে কারণ ছাড়া এমন কেন করলো? মেয়েটা সত্যিই কিছু বুঝতে পারে না। মাথা উঁচু করে মাঠের এক সাইডে ইরফানকে দেখে মায়েরা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। এরপর তার ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে ইরফানের দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে দৌড় দেয় মেয়েটা। ইরফান ফোন স্ক্রল করছিল। মাথা উঁচু করে মায়েরাকে তার দিকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়। ফোন পকেটে রেখে দ্রুত সামনের দিকে পা চালায়। রাগ হলো তার। এই স্টুপিড এভাবে দৌড়াচ্ছে কেন? এক্ষুনি তো পড়ে যাবে। মায়েরা ইরফানের কাছাকাছি আসলে থেমে যায়। ইরফান জোরে ধমক দেয়, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। দৌড়াচ্ছিলে কেন? মায়েরা মাথা নিচু করে হাঁপাচ্ছিল। মাথা তোলার আগে ইরফানের এমন ধমক খেয়ে মেয়েটার ভীষণ খারাপ লাগলো। এমনিতে এই লোকটার বান্ধবী তাকে আজ কত অপমান করলো, এই লোকটাও তার সাথে এমন করছে। অভিমানে চোখের কোণে পানি জমলো। মাথা তুলল না আর। সে একাই যাবে, এই লোকটার সাথে যাবে না, তার কাউকে লাগবে না। উল্টো ঘুরে এক পা এগোলে ইরফান মায়েরার হাত টেনে ধরে। মায়েরা মাথা নিচু করে হাত ছাড়ানোর চেষ্টা করে। ইরফান মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দেয়। আবার ধমক দিতে গিয়েও থেমে যায় মায়েরার দিকে তাকিয়ে। মায়েরা মাথা উঁচু করে কান্নামাখা গলায় বলে, আমাকে ছাড়ুন, আমি বাড়ি যাব। সবগুলো পাষাণ শুধু আমাকে মারতে আসে। মায়েরার চোখ মুখ যেমন লাল তেমনই ফোলা। ইরফান মায়েরার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। দ্রুত মায়েরার মুখ দুহাতের আজলায় নিয়ে বিচলিত হয়ে নরম গলায় জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? কেঁদেছো কেন? ইরফানের এমন নরম সুর পেয়ে মায়েরার দলা পাকিয়ে কান্না বেরিয়ে আসতে চাইল। ভীষণ মন খারাপের দিনে কাউকে পাশে পেয়ে গেলে বোধহয় মন গলে যায়। কাঁদতে ইচ্ছে করে ভীষণ। মায়েরারও ইচ্ছে করলো, তবে মেয়েটা একদম কাঁদতে চায় না। সে কি সস্তা নাকি? কান্না মানুষের দুর্বলতা, আর নিজের দুর্বলতা আপন মানুষ ছাড়া কারোর সামনে কখনো প্রকাশ করতে নেই। মায়েরা কান্নাগুলো গিলে নিতে চাইল, তবে মায়েরার মনের হাজারো বাঁধ পেরিয়ে অবাধ্য চোখের পানি চোখ বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান ভীষণ বিচলিত হয়। কি হয়েছে তার বার্ডফ্লাওয়ারের? ভীষণ নরম গলায় আদুরে সুরে বলে, হোয়াট হ্যাপেন্ড লিটল গার্ল? ডোন্ট ক্রাই, আই উইল ফিক্স এভরিথিং, জাস্ট টেল মি। এমন আদুরে সুরে মায়েরার আরও কান্না পায়। আশেপাশে অনেকেই বাঁকা চোখে তাকায় ইরফান আর মায়েরার দিকে, তবে কেউ কিছু বলে না। ইরফান সেসব পাত্তা দেয় না। মায়েরা ইরফানের আদুরে সুর পেয়ে মাথা নিচু করে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে দুহাতে ইরফানকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলে। ইরফান স্তম্ভিত হয়ে যায় মায়েরার কাণ্ডে। ইরফান মায়েরাকে বাঁ হাতে আগলে নিল, মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই। মায়েরা 2 মিনিটে নিজেকে সামলে নিল। ইরফানকে জড়িয়ে ধরেছে বুঝতে পেরে দ্রুত ইরফানকে ছেড়ে দেয়, তবে ইরফান মায়েরাকে ছাড়ল না। বাঁ হাতে মায়েরাকে তার সাথে জড়িয়ে রেখে ডান হাতে মায়েরার ভেজা মুখ মুছে দেয়। এরপর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা দ্রুত বলে ওঠে, কি করছেন? ইরফান উত্তর করল না। পায়ের গতি বাড়িয়ে কলেজ গেট থেকে বেরিয়ে যায়। অনেকেই অবাক হয়ে ইরফান আর মায়েরার দিকে চেয়ে রইল। ইরফান সেসব পাত্তা দিল না। মায়েরাকে নিয়ে গটগটে পায়ে কলেজ মাঠ থেকে বেরিয়ে সোজা তার গাড়িতে বসিয়ে দেয়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মায়েরার সিট বেল্ট বাঁধতে গিয়ে মায়েরার কোলের ওপর থাকা মায়েরার ডান হাতে চোখ পড়লে বাঁ খাড়া হয়। দ্রুত মায়েরার ডান হাতটা উঠিয়ে বিচলিত কণ্ঠে বলে, এসব কি করে হয়েছে? মায়েরা ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার দিকে উত্তরের আশায় চেয়ে আসে। মায়েরা ঢোক গিলল। তার মনে পড়ে জাহারার সাথে ঝামেলা হওয়ায় ইরফান জাহারার সাথে কত খারাপ আচরণ করেছিল। তাদের সম্পর্কটা কেমন বাজে হয়ে গিয়েছে শুধুমাত্র তার জন্য। এখন ইরফান বান্ধবীর সাথে সেম কাহিনী ঘটালে একটুও ভালো হবে না। মায়েরা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, পড়ে গিয়ে। মায়েরা কথাটা শেষ করতে পারল না। ইরফান মায়েরাকে 2 হাতে তুলে সে সিটে বসিয়ে পড়ে। এরপর মায়েরাকে তার কোলে বসিয়ে দেয়। এরপর গাড়ির দরজা লাগিয়ে দেয়।
মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান মায়েরার হাতের দিকে চেয়ে আছে। ইরফান ড্যাশবোর্ডের ওপর থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে মায়েরার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এরপর মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা তার দিকে তাকিয়ে আছে। ইরফান বাঁ হাতে মায়েরার মুখে লেগে থাকা ছোট ছোট ঘামের কণা মুছে দেয়। এরপর মায়েরার হিজাবের পিন খুলে দেয়। নর্মালি মাথার ওপর হিজাবটা দিয়ে রাখে। এরপর মায়েরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এটা কিভাবে হয়েছে? মায়েরা ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, এমনি কিছু। ইরফান ঠান্ডা গলায় বলে, মিথ্যা বলার স্বভাব আমি লাইক করি না। মায়েরা কি বলবে বুঝতে পারে না। তার বারবার জাহারা আপুর কথা মনে পড়ছে। কত ঝামেলা হয়েছিল তখন। এই লোকটার মাথা যা গরম, আবার কি করবে কে জানে। মায়েরা ঢোক গিলে বলে, ওয়াশরুমে গিয়েছিলাম, ওখানে। ইরফান মায়েরা ঠোঁট জোড়া তার ঠোঁট জোড়ায় রাখে। অবাক করার বিষয়, ইরফান তার মুখ খুলে না, শুধু চেপে রাখলো মায়েরার ঠোঁট জোড়া। চোখ বুজে ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে মৃদুস্বরে বলে, একটা মিথ্যা বলবি না। কে এত আঘাত করেছে তোকে? টেল মি লিটল গার্ল। ইরফানের হঠাৎ এমন অদ্ভুত কাণ্ডে মায়েরা ঢোক গিলে কেমন অদ্ভুত অনুভূতির যেন রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ল। মায়েরা টিকতে না পেরে দ্রুত তার মুখ সরিয়ে নেয় ডান দিকে। ইরফানের ডান হাত মায়েরার কোমরে, বাঁ হাতে মায়েরার ডান হাতের কবজি ধরে আছে। মায়েরা সরে যাওয়ায় ইরফান বিরক্ত হয়। দ্রুত বাঁ হাত তুলে মায়েরার মুখের দিকে ফেরায়। মায়েরা চোখ নামিয়ে নেয়। ইরফান হঠাৎই শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, আমায় রাগিয়ে কত শান্তি পাস তুই? একটা সিম্পল কথা বলতে এত টাইম লাগবে কেন? স্পিক আপ। কোন বাস্টার্ড এই কাজ করেছে? আই নো এখানে কেউ স্কেলের আঘাত করেছে। সো আর একটা ওয়ার্ড মিথ্যা বলবি তো এই রোডের মাঝখানে গিয়ে তোকে খাবো। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। এই লোক পাগল নাকি? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। কণ্ঠ আগের চেয়ে একটু নরম করে, তবুও ভীষণ ভারী লাগে। অন্তরা আজ তোমাদের ক্লাস নিয়েছিল? মায়েরা অবাক হয়। 2 সেকেন্ড আগেই তাকে তুই তুই করে বলে মুখে ফেনা তুলল, এখন আবার? ইরফান বাঁ হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল রে, আমারে আর কত রাগাবি তুই? মায়েরা এত অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায় যেন মঙ্গল গ্রহ থেকে ইরফান মাত্র নেমে এলো। ইরফান মায়েরার দিকে মুখ এগোতে নিলে মায়েরা চোখ বুজে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ ক্লাস নিয়েছিল। ইরফানের চোখে মুখে ক্রোধ জমা হয়। দ্রুত গাড়ির ডোর খুলে বেরিয়ে যায়। মায়েরা ইরফানকে বেরিয়ে যেতে দেখে ডেকে ওঠে, আপনি কোথায় যাচ্ছেন? ইরফান তাকালো না। ডান হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায় কলেজ গেটের দিকে। মায়েরা হতাশ হলো, চিন্তিত হলো, লোকটাকে বুঝে ফেলেছে। তার ভালো লাগছে না। অনেক কান্নার ফলে চোখ জুড়ে ক্লান্তি নেমে আসে। মায়েরা সিটে হেলান দিয়ে চোখ বুঝলো। অন্তরা অফিস রুমে বসেছিল, তার মাথা ব্যথা করছে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আসে সে। ইরফান অফিস রুমে প্রবেশ করলে ইরফানের সাথে প্রায় সব স্যাররা হাত মিলিয়ে সালাম বিনিময় করে। তাদের কলেজ থেকে কিছুটা দূরে ভার্সিটির টিচার ইরফান, এটা মোটামুটি সবাই জানে। একটা পরিচিতি আছে। সেখান থেকে ইরফানকে সবাই মেহমানদের মতো আপ্যায়ন করতে চাইল। তবে ইরফান ছোট করে শুধু বলে, কাজে এসেছি, ব্যস্ত হবেন না। কথাটা বলে ইরফান অন্তরার ডেস্কের সামনে গিয়ে শক্ত গলায় ডাকে, মিস অন্তরা। ইরফানের কণ্ঠ পেয়ে অন্তরা তড়াক করে চোখ মেলে তাকায়। অবাক হয় ইরফানের এমন সম্বোধনের সাথে ইরফানকে এখানে দেখে। দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বিস্মিত কণ্ঠে বলে, ইরফান তুমি? ইরফান বাঁ হাত প্যান্টের পকেটে গুজে রেখে ডান হাতে গাল চুলকায়। তীক্ষ্ণ দৃষ্টি অন্তরার পানে। অন্তরা ঢোক গিলে বলে, ইরফান বসো না, কিছু বলবে? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার কি ভুলে যাওয়ার রোগ আছে অন্তরা? অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের কথাই। কোনো রকমে বলে, মানে তুমি? আর বলতে পারে না। তার আগে ইরফান সর্বশক্তি দিয়ে অন্তরার বাম গালে সাপটে এক থাপ্পড় মেরে দেয়। অন্তরার কান ঝাঝা করে উঠল। অন্তরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে কিছু বলতে চায়, তার আগে একই গালে পর পর আরও 2টো থাপ্পড় পড়ে। অন্তরার মনে হলো তার গালের মাংস ছিঁড়ে পড়ে যাবে। ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে অত্যন্ত কঠোর স্বরে বলে, ডিসিশন নিয়েছিলাম কোনো ডাস্টবিন টাচ করব না, বাট সামটাইমস ডাস্টবিন ক্লিন করতে টাচ করা, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কথাটা বলে ইরফান তার ডান হাতে 2বার ফু দেয়, যেন ধুলো ঝাড়ল। এরপর চোখের পলকে আরও 2টো থাপ্পড় পরপর অন্তরার গালে বসায়।
পুরো 5টা দাবাং মার্কা চর, তাও আবার একই গালে খেয়ে অন্তরার মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে। ইরফান এখানে আর দাঁড়ালো না, দুহাত প্যান্টের পকেটে গুজে উল্টো ঘুরে বাইরে যেতে যেতে শক্ত গলায় বলে, ইট ওয়াজ দ্য ইনিশিয়াল ডোজ। আচ্ছা, ইনিশিয়াল মানে হচ্ছে প্রাথমিক, আর ডোজ মানে তো বুঝছই যে কেমন মেডিসিন দিয়ে গেল। আবার গল্পে আসি। বলেছিলাম আমার ওয়াইফের গায়ে একটা আঁচড় লাগলে তোকে মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো। প্রিপেয়ার ফর দ্যাট। ইরফান রুমের দরজার সামনে দাঁড়িয়ে পিছু ফিরে গম্ভীর স্বরে বলে, আমার ওয়াইফের ব্রেন থেকে বেয়াদব নারীর স্মৃতি মুছতে হবে, আদারওয়াইজ তোকে মিনি জাহান্নামের সব ডোজ এক্ষুনি দিয়ে দিতাম। কথাটা বলে আর 1 সেকেন্ডও দাঁড়ায় না এখানে ইরফান, দ্রুত পায়ে বেরিয়ে যায়। অন্তরা তার ডেস্কে দুহাত ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এখানে কয়েকজন স্যার ম্যাডাম ছিল, তারা আগে চলে গিয়েছে বিধায় অন্তরার এই অবস্থা কেউ দেখতে পেল না। ইরফান মায়রাকে নিয়ে সর্বপ্রথম একটা শপিং মলে যায়। গতদিনের মতোই একটি ড্রেস চুজ করে মায়রাকে ট্রায়াল রুম থেকে চেঞ্জ করে আসতে বলে, সাথে জুতো কিনে দেয়। আজ ইরফান মায়রার জন্য চুজ করেছে একটা ব্রাউন কালারের সিম্পল স্টোনের কাজ করা জামা, সাথে ব্রাউন কালারের জুতো। শপিং মল থেকে বেরিয়ে একটি রেস্টুরেন্ট থেকে মায়রাকে খাইয়ে ইরফান তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। মায়রা ইরফানের পাশের সিটে বসে একটু পর পর ইরফানের দিকে তাকায়। তখন যে কোথায় গিয়েছিল কে জানে, এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না। বেশ অনেক সময় পেরোলে মায়রা মিনমিন করে প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? মায়রার কথা বলার ঠিক 1 মিনিট পরে ইরফান গাড়ির ব্রেক কষে গাড়ি সাইড করে। এরপর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে তার পাশের সিট থেকে মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রা কিছু বলার আগে ইরফান অত্যন্ত শীতল কণ্ঠে বলে, কোথায় যেতে চাও? মায়রা পিট পিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ধরনীর বুকে সন্ধ্যা পেরিয়ে রাতের আমেজ ছড়িয়ে পড়েছে। ইরফান সময় নষ্ট না করে মায়রাকে নিয়ে গাড়ি থেকে বের হয়। এরপর মায়রার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যায়। মায়রা আর কিছু বলল না, চুপচাপ ইরফানের সাথে পা মেলায়। আশেপাশে তাকিয়ে দেখলো জায়গাটা অনেক সাজানো, অনেক লাইটিং করা। ইরফান এক জায়গায় গিয়ে দুটো টিকিট কাটলো, এরপর একটা সাজানো গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। আশেপাশে অনেক মানুষ। ইরফান বাঁ হাতের বাহু বন্ধনীর মাঝে মায়রাকে আগলে নেয়। মায়রা বিস্ময় চোখে তাকায়। বাইরে থেকে বুঝতে পারছিল না মেয়েটা, এটা তো মেলা। মুহূর্তে মায়রার চোখ দুটো চকচক করে ওঠে, ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়, মাথা উঁচু করে হেসে বলে, এটা মেলা? ইরফান মায়রার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, হুম। মায়রা কি বলবে বুঝলো না। তাদের গ্রামে মেলা হয়, শহরেও এমন মেলা হয়। তার মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইরফান মাথা নিচু করে মায়রার পানে চেয়ে আসে। মায়রা মাথা উঁচু করে মৃদু হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায়, মৃদু স্বরে বলে, এসব কোথা থেকে শিখেছ? মায়রা বোকা চোখে প্রশ্ন করে, কি? ইরফান মায়রার হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে ছোট করে বলে, নাথিং। কিছু দূর এগিয়ে গেলে মায়রা দাঁড়িয়ে যায় ফুচকার দোকান দেখে। ইরফান পিছু ফিরে বলে, হোয়াট? মায়রা পাশেই ফুচকার দোকান দেখিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই। ইরফান মায়রাকে নিয়ে গিয়ে সেখানে একটা টেবিল নেয়। মায়রা বসলো। ঝাল ঝাল করে মেয়েটা পুরো 3 প্লেট ফুচকা খেয়েছে। আবারও ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আরেক প্লেট খেতে চাই। ইরফান বিস্ময় নিয়ে তাকায় মায়রার পানে, অবাক হয়ে বলে, কাঁদছো কেন? মায়রা মাথা নাড়িয়ে বলে, কাঁদছি না, ঝাল খেয়েছি তাই। ইরফান মৃদু স্বরে বলে, ওকে, এবার মিষ্টি দিয়ে খাও। মায়রা হা করে তাকায়, মিষ্টি দিয়ে কেউ ফুচকা খায়? মাথা নাড়িয়ে বলে, প্লিজ, এই প্লেটটাই লাস্ট, এখানকার ফুচকা অনেক মজা। ইরফান মানল মায়রার কথা, আবারও 1 প্লেট দিতে বলে মায়রাকে। মায়রা এবারের প্লেট থেকে দুটো ফুচকা খেয়ে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মায়রা মুখের টুকু গিলে নিয়ে ইরফানের দিকে একটা ফুচকা বাড়িয়ে দিয়ে বলে, একটা খেয়ে দেখুন, আমি এত মজার ফুচকা কখনো খাইনি। ইরফান মায়রার মুখের দিকে তাকালো। মেয়েটার চোখ মুখ কেমন লাল, অথচ হাসছে। ইরফান ঢোক গিলে মায়রার হাতের দিকে মুখ বাড়িয়ে সত্যি সত্যি হা করল। মায়রা তো বেজায় খুশি। দ্রুত হাতের ফুচকা ইরফানের মুখে পুরে দেয়। ইরফান দুবার মুখ নাড়িয়ে চোখ বড় বড় করে তাকায় মায়রার দিকে। তার নাক কান সহ অন্তরটা জ্বলে গেল বোধহয়। মুখ নাড়ানো থামিয়ে দেয়। মায়রা হেসে তাকিয়ে আছে ইরফানের দিকে। একটা চুটকি বাজিয়ে হেসে বলে, মজা না? আরেকটা খাবেন?
ইরফান বসা থেকে দাঁড়িয়ে গেল। আচ্ছা, তোমাদের মুখে কি পানি আসছে একটু বলো তো? আমার মুখে তো পানি আসছে, আমি বারবার ঢোক গিলছি। এই লেখার মধ্যে কেন ফুসকা থাকবে বলো তো? আর থাকলেও এত লোভনীয়ভাবে কেন থাকবে? যন্ত্রণা। পড়ার মধ্যে কেন ফুসকা থাকবে বলো তো? আর ফুসকা থাকলে এত লোভনীয়ভাবে থাকলে বারবার মুখে পানি আসে না? আমি বারবার ঢোক গিলছি, বারবার মুখে পানি আসছে। আচ্ছা, আবার গল্পে আসি। ইরফান বসা থেকে দাঁড়িয়ে গেল। মায়েরা ভীত চোখে তাকায়। ইরফানের কি ভালো লাগেনি? মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আপনার? চোখ মুখ এমন লাল হলো কেন? একটু থেমে বলে, আসলে ঝাল খেয়ে একটু একটু এমনই হয়, কিন্তু অনেক মজা না বলুন? ইরফান মায়রার দিকে চেয়ে মুখের টুকু কেমন যেন গিলে নিল। সে নিজেও জানে না। এরপর মায়রার দিকে এগিয়ে নিরেট কণ্ঠে বলে, আই নিড মাই পার্সোনাল চকলেট রাইট নাও, ইটস মোর ডেলিশিয়াস। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা দ্রুত তার ঠোঁট জোড়া চেপে ধরে মিনমিন করে বলে, না প্লিজ, মানুষ। ইরফান আশেপাশে তাকিয়ে বিরক্ত হলো। তার মুখ জ্বলে যাচ্ছে। একটা হাফ লিটারের পানির বোতল নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরো বোতলের পানি খেয়ে নেয়। মায়েরা বোধহয় বুঝলো ইরফানের মুখ চোখ দেখে লোকটা ঝাল সহ্য করতে পারে না। মনে মনে একটু অনুতপ্তও হলো, কিন্তু সে তো জোর করেনি। তাকে বললেই তো হতো সে খাবে না। মায়েরা অনেক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের জিনিসটার দিকে। তাদের গ্রামের মেলায় নাগরদোলনা দেখেছে, আরও অনেক কিছু থাকতো, তবে এইখানে যে জিনিসটা দেখেছে একদম নৌকার মতো। একবার এ মাথায় যায়, আরেকবার ও মাথায় যায়। এটা যে সামনাসামনি কখনো দেখেনি, আজ প্রথম সামনাসামনি দেখে ভীষণ অবাক হয়, সাথে খুব ভালো লাগে। বাচ্চাদের মতো একটা লাফ দিতে ইচ্ছে করলো তার। ইরফান তার হাত ধরে কারোর সাথে ফোনে কথা বলছিল। মায়েরা হঠাৎই ইরফানের পাশ থেকে ইরফানের একদম সামনে দাঁড়ায়। মাথা উঁচু করে আবদার করে, শুনুন, আমি এখানে উঠতে চাই। ইরফান মায়রার দিকে তাকালো। কলে কিছু একটা বলে কল কেটে ফোন পকেটে রাখলো। মায়রার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, কোথায় উঠতে চাও? মায়রা ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে তার পিছনে থাকা সেই নৌকার দিকে আঙুল তাক করে বলে, ওইখানে, প্লিজ উঠি। আমি এটা কখনো সামনাসামনি দেখিনি। ইরফান মায়রার হাত ধরে সেদিকে এগিয়ে যায়। বেশ অনেকগুলো টিকিট কাটে। মায়রা ভীষণ খুশি হয়। এখন অনেকে উঠেছে, অনেকে চিৎকার চেঁচামেচি করছে। মায়রার যদিও একটু ভয় ভয় লাগছে, তবে অনেক ভালো লাগছে। একেবারে লোকজন নেমে গেলে ইরফান মায়রাকে নিয়ে উঠে বসে। নৌকার বাম পাশে একদম মাথা থেকে কিছুটা নিচের দিকে বসেছে। মায়রা ইরফানকে ঘেঁষে বসেছে। দুটো হাতে ইরফান বা হাতে জড়িয়ে বাহুতে মাথা ঠেকিয়ে রেখেছে। ইরফান নৌকার এক পাশের প্রায় সবগুলো সিট নিজেদের জন্য জাস্ট নিয়েছে। পুরোটা নিতে চেয়েছিল, বাট তারা রাজি হয়নি। ইরফান মেনে নিয়েছে। মায়রাকে নিয়ে এক পাশে বসতে পারবে এই অনুমতি পেয়েছে। ইরফান আর চোখে একবার তাকালো। রাতের অন্ধকারে তেমন স্পষ্ট দেখতে পেল না মায়রাকে। ভাবনার মাঝেই নৌকা ধীরে ধীরে দুলতে শুরু করে। প্রথমে মায়রা তেমন ভয় না পেলেও একটু সময় যেতে যখন নৌকার বেগ বাড়ে, মায়রার মনে হলো সে পড়ে যাচ্ছে। ছোটখাটো একটা চিৎকার দিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়। দ্রুত মায়রাকে দুহাতে আগলে নিয়ে ভুরুকুসকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা ইরফানের দিকে চেপে অসহায় কণ্ঠে বিড়বিড় করে, আমি পড়ে যাচ্ছি, আমাকে ধরুন। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে নেয়। মায়রা কিছু বলল না। উল্টে দু হাতে ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ধরে ইরফানের গলায় মুখ ঢুকিয়ে চোখ বুজল। ইরফান বা হাতে মায়রার কপাল টাচ করে দেখলো মায়রা ঘেমে গিয়েছে। মেয়েটা মৃদু কাঁপছে। বুঝলো ভয় পাওয়ার ফল এসব। মুখ নামিয়ে মৃদু স্বরে বলে, নেমে যাচ্ছি। মায়রা দ্রুত চোখ মেলে বলে, না। ইরফান ভুরু কুঁচকে বলে, ভয় পাচ্ছ কেন? মায়রা মিনমিন করে বলে, তবুও ভালো লাগে। ইরফান খুবই ঝাপসা আলোয় মায়রাকে ভীষণ ঝাপসা দেখলো। মায়রা আবারও চোখ বুজে ইরফানকে শক্ত করে ধরল। ইরফান আর কিছু বলল না। বা হাত তার গলায় মুখ গুজে রাখা মায়রার মুখ খানিকটা উঁচু করে ধরে। মায়রা চোখ মেলে তাকায়। অন্ধকারের মাঝে সেভাবে কিছু দেখা গেল না, তবে ঝাপসা ইরফান যে তার দিকেই চেয়ে আছে বুঝল। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় বলে, আমাকে জ্বালাচ্ছ কেন স্টুপিড গার্ল? মায়েরা বুঝলো না সে কিভাবে জ্বালাচ্ছে। বোকা চোখে ঝাপসা ইরফানের দিকে চেয়ে থাকলো। নৌকার দোলায় ভয় পেয়ে দ্রুত ইরফানের দিকে আরও চেপে বসতে চায়। চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান বা হাতে মায়রাকে শক্ত করে জড়িয়ে ডান হাত বাড়িয়ে মায়রার গলার ভাঁজে হাত দেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে মায়রার গলায় মুখ গুজে শ্বাস টানে।
মায়রার পুরো শরীর শিরশির করে ওঠে। ইরফান মায়রার গলায় ছোট ছোট চুমু আঁকে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, সরুন। ইরফান সরল না, বরং মায়রার গলা থেকে নেমে সামান্য নিচে ঠোঁট ছোঁয়ায়। মায়রা হাঁসফাঁস করে, সব ভয় পালিয়ে গিয়েছে। এখন তো এই লোকটাকে ভয় লাগছে। আশেপাশে তাকাতে নিলে ইরফান মায়রাকে টেনে ধরে, বিড়বিড় করে, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রার মাথা থেকে পা পর্যন্ত যেন বিদ্যুৎ চমকায়। মায়রা মিনমিন করে বলে, সরুন মানুষ। ইরফান মায়রার গলার মাঝে বারবার আলতো করে দাঁত বসিয়ে বিড়বিড় করে, নো। মায়রা চোখ বুঝল, যদিও অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, বাট কেমন যেন লাগছে মায়রার। ইরফান হঠাৎই মায়রার গলায় শব্দ করে একটা চুমু খেয়ে মুখ তুলে তাকায়। মায়রাকে টেনে নেয় তার দিকে। মায়রা ইরফানের গলা দুহাতে জড়িয়ে ধরা হাত ছাড়েনি। ইরফান স্বাভাবিক হওয়ায় নৌকাদোলায় মায়রা আবারও ভয় পায়, মুখ নামিয়ে নেয়। ইরফান সূক্ষ্ম হাসল। দুহাতে মায়রাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয় মায়রাকে ইরফান। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে একটা গানের লিরিক্স অনুযায়ী শীষ বাজায়। আচ্ছা, আমি তো শীষ বাজাতে পারি না, তবে গানের এই অংশটা আমি পারি। আমি বলি, ঠিক আছে? আলো ভরা কালো চোখে কি মাধুরী গো, কি মাধুরী। মায়েরা মায়েরা কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। ইরফানের গলায় মুখ গুজে রাখা ঠোঁট দুটো বিস্ময়ে ফাঁকা হয়ে যায়। বন্ধ চোখের পাতা খুলে যায়। এ জীবনে এমন শখ খেয়েছে বলে মনে পড়ছে না তার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? এই যে, এইবার তোমরা অনেকেই খুশি হবে না। এইদিকে যে আমি একটা ভিডিওর মধ্যে 2টা পর্ব দিয়েছি, তাও তোমরা বলবা কি যে, আপু ভিডিও এত ছোট কেন, আপু এটা কেন ওইটা কেন। আরে আমি তোমাদের কথা চিন্তা করে একটা ভিডিওর মধ্যে প্রায়শই 2টা পর্ব দিচ্ছি, যেন উপন্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর কেমন লাগছে তোমাদের কাছে এই উপন্যাসটি? আর শোনো, তোমাদেরকে আমি গত পর্বে বলেছিলাম না যে কালান্তরের কন্যা উপন্যাসটি শোনাবো। কালান্তরের কন্যা উপন্যাসটি যদি তোমরা শুনতে চাও, আমার নতুন চ্যানেলে পেয়ে যাবা, বুঝছো? ওইখানে উপন্যাস শুনে তোমরা আরও বেশি মজা পাবা, কারণ ওইখানে আরও বেশি আপডেট করা হয়েছে। আমার ওই চ্যানেলটি তোমরা পেয়ে যাবা, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে। তাই কালান্তরের কন্যা এই উপন্যাসটি যদি মিস না করতে চাও, এখনই কমেন্ট বক্সে গিয়ে উপন্যাসের লিঙ্কটিতে চলে যাও। এই কালান্তরের কন্যা উপন্যাসটি দেখলে তোমরা বুঝতে পারবা একটা মেয়ের পুরুষ গার্জিয়ান ছাড়া বর্তমান সমাজে ঠিক কতটা লড়াই করে বাঁচতে হয় এবং বাস্তবতা কত কঠিন একটা মেয়ের জন্য। সেটা ইলমা বেহেরোজ আপুল তার লেখার মাধ্যমে যে এত সুন্দর করে ফুটাই তুলছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। তাই কালান্তরের কন্যা উপন্যাসটি যদি মিস না করতে চাও, তবে এক্ষুনি কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে উপন্যাসটি শুনে নাও। আমি ওইখানে দেখব আমার কোন কোন আপুরা সবার আগে গিয়ে ওইখানে কমেন্ট করতে পারে। হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।